প্রশ্নটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। নিরাপত্তাটা কার? জনগণের না শাসক গোষ্ঠীর? জনগণের নিরাপত্তার বিষয়টা হলে জনগণকে ভয় দেখাবার কোনো প্রয়োজন কি আছে, নাকি শাসক গোষ্ঠী জনগণের উপর নিপীড়ন চালাবার হাতিয়ার হিসাবে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জনগণের উপর একটা কালো আইনের খড়গ চাপিয়ে দিয়েছে? আমরা আমাদের অতীত ইতিহাস থেকে দেখেছি, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, প্রতিবাদের সংস্কৃতি না থাকলে গণতন্ত্র থাকে না। গণতন্ত্রের মর্মবস্তু হচ্ছে জবাবদিহিতা, আর গণতন্ত্রের প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে অন্যায়ের প্রতিবাদ করবা কিংবা পাল্টা যুক্তি উপস্থাপন করবার একটা শক্তি, ক্ষমতা এবং পরিবেশ। আমাদের দেশে এই সব কটাই যেন হারিয়ে যাচ্ছে। আমরা মার্চ মাসে এমন এমন ঘটনা ঘটতে দেখছি যে মার্চ মাস আমাদের জাতির ইতিহাসে নতুন নতুন চেতনার উপাদান সংযোজন করেছিল। এই মার্চ মাসে একদিন আমরা স্বাধীনতার পতাকা তুলেছিলাম। এই মার্চ মাসে স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে দেশটা হবে শ্রমিকের এবং কৃষকের, শ্রমিকরাজ কৃষকরাজ প্রতিষ্ঠিত হবে। এই মার্চ মাসেই আমাদের স্বাধীনতা ঘোষণা হয়েছিল। আর সেই মাসে আমরা দেখলাম যে কথা বলবার স্বাধীনতা, লিখবার স্বাধীনতা কিভাবে খর্ব করা হচ্ছে। লেখার অপরাধে লেখকের স্বাধীনতা যেমন খর্ব হয়েছে, সাংবাদিকদের সংবাদ প্রকাশের উপরও নানা ধরনের কালাকানুন চলে আসছে। সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি ভাবছি, সেখানে প্রশ্ন উঠতে পারে যে সাংবাদিক কি যা খুশি তা লিখতে পারেন? সাংবাদিক যা খুশি তা লিখতে পারবেন না সেটা যেমন ঠিক, কিন্তু যা লিখেছেন তা যাচাই করবার, বাছাই করবার, বিচার করবার তো একটা পদ্ধতি থাকা দরকার। সেক্ষেত্রে প্রেস কাউন্সিল আছে, সরকার সেক্ষেত্রে তার বক্তব্য বলতে পারেন এবং প্রয়োজনে আদালত পর্যন্ত যেতে পারেন। কিন্তু রাতের অন্ধকারে গোয়েন্দা পুলিশ পাঠিয়ে কাউকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় পর্যন্ত নিখোঁজ রেখে তারপরে আবার আদালতে হাজির করা, এটার মধ্য দিয়ে শুধুমাত্র রাষ্ট্রের ভাবমূর্তি সেটা যে কত ঠুনকো তা প্রমাণিত হয়, তার সাথে সাথে এটাও প্রমাণিত হয় যে শাসক গোষ্ঠী যেন ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। আমরা রাষ্ট্রের ভাবমূর্তির কথাটা খুব বলি, আমাদের ভাবটা কি এত কঠিন হয়ে দাঁড়িয়েছে আর মূর্তিটা কি এত ঠুনকো হয়ে গেছে যে একটা তথ্য প্রচার করলে, প্রকাশ করলেই রাষ্ট্র বিচলিত হয়ে যান? বলা হচ্ছে যে আমাদের স্বাধীনতা দিবসে কেন এই সমস্ত কথা? স্বাধীনতাটা কিসের জন্য দরকার? স্বাধীনতা তো দরকার আমার নিরাপদে বাস করবার জন্য, স্বাধীনতা দরকার আমার খাদ্যের, স্বাধীনতা দরকার আমার শিক্ষার, স্বাধীনতা দরকার আমার চিকিৎসার, স্বাধীনতা দরকার আমার মত প্রকাশের। এই স্বাধীনতাগুলো না থাকলে স্বাধীনতা শুধু কাগজে জিনিস হয়ে যায়। ফলে কেউ কি বলবে না যে স্বাধীনতার 52 বছর পরে আমরা যে দেশ পেয়েছি সেখানে কেন আমরা সবাই খেতে পারবো না? কেন সেখানে আমাদের সবার নিরাপদ বসবাসের উপযোগী পরিবেশ থাকবে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে কি শুধুমাত্র করোনা বিশ্ব পরিস্থিতি দায়ী? তার সঙ্গে কি সিন্ডিকেট, তার সঙ্গে কি শাসক গোষ্ঠীর প্রশ্রয় এবং ব্যবসায়ীদের লুটপাট দায়ী নয়? এই কথাগুলো বললে সেটা কি শাসক গোষ্ঠীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, নাকি জনগণের স্বার্থ রক্ষা হয়? এখন শাসক গোষ্ঠীর ভাবমূর্তি রক্ষা না জনগণের স্বার্থ রক্ষা? সাংবাদিকদেরও তো পথ বেছে নিতে হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ নেমে আসছে তাদের উপরে যাদের লেখা কিংবা যাদের কথায় শাসক গোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ণ হয়। আমাদের জনগণের নিরাপত্তার কথা যদি হতো তাহলে আমরা দেখতাম যে শুধুমাত্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সংখ্যালঘু জনগণের উপর বারবার যে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল, সেটা সাথিয়াতে হোক, সেটা রামুতে হোক, সেটা কুমিল্লার নাসিরনগর হোক কিংবা সুনামগঞ্জে হোক অথবা রংপুরে হোক, যারা এই কাজটা করেছিল তাদেরকে কি ডিজিটাল নিরাপত্তা আইনে খুব বেশি বিচার হতে আমরা দেখেছি? তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনের যে কথাটা বলা হয়েছিল একদিন, যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জনগণের অধিকারকে কেউ যেন ক্ষুণ্ণ না করে, সেই কথা অনুযায়ী কাজ কিন্তু আমরা হয়তো দেখি নাই। ফলে এখন যে প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে একটা মত থাকলে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকলে যাচাই বাছাইয়ের বিষয়টা থাকবে। যেমন ধরুন স্বাধীনতার পরে একবার যখন লেখা হয়েছিল, এক ছড়াকার লিখেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এই কথাটা তো একদিন আমাদের এখানে এসেছিল। তাহলে কি ধরা যাবে না, ছোঁয়া যাবে না? কিংবা যখন দুর্ভিক্ষ আর স্বাধীনতা দুটো পরস্পর বিরোধী অবস্থানে থাকার কারণে এই রকম কথা এসেছিল যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, তাহলে সেই কথাটা তাহলে কিসের প্রতিধ্বনি করেছিল সেই দিন? যখন আমরা হেলাল হাফিজের সেই কবিতার কথা বলি, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তো যুদ্ধ কার সঙ্গে কার? তাহলে কি কেউ এখন বলবেন যে তাকে যুদ্ধের উস্কানি দেওয়া হচ্ছে যুবকদেরকে? কিংবা যদি আমরা পটুয়া কামরুল হাসানের সেটে দেখি যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, তখন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, তখন তো তিনি এই ছবি আঁকছেন। জয়নুল আবেদিন যখন ছবি আঁকছিলেন, সেই ছবিগুলোকে বলা হয় ডার্ক এজ অফ দ্য হিস্ট্রি,
দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না, শূন্য থালায় কাক বসে আছে, কঙ্কালসার মানুষ। এই ছবিগুলোকে ব্রিটিশরা একসময় বলেছিলেন যে ব্রিটিশ রাজের প্রতি একটা ভ্রুকুটি তৈরি করা হয়েছে। এখনও কি তাহলে আমরা ভাত খেতে পাই না এই কথা বললে শাসক গোষ্ঠী বলবে যে তাদের শাসনকে কটাক্ষ করা হচ্ছে? কিংবা আমাদের তো মনে পড়ে যায় পাবলো পিকাসোর সেই কথাটা, গুয়ার্নিকা যখন এঁকেছিলেন, গেস্টাপো এসে বলছিল কে করেছে এই কাজ, পিকাসো তার দিকে তাকিয়ে বলেছেন তোমরা করেছো। তার ছবিতে তিনি দেখিয়েছিলেন একটা উন্মত্ত ষাঁড় আর একদিকে সরীসৃপ মানুষের জীবন কিভাবে বিপন্ন করে তুলছে, ভয়ার্ত মানুষ ছুটছে, আতঙ্কগ্রস্ত মানুষ। তার মানে একটা ফ্যাসিবাদী শাসন জনগণকে কিভাবে বিপদগ্রস্ত করে তার একটা ছবি তিনি ফুটিয়ে তুলেছিলেন। তাহলে শিল্পীরা কখনো কলমে ছবি আঁকেন, কখনো কলমে লেখেন, কখনো গানের সুরে, কখনো কবিতায় সেগুলো প্রকাশ করেন। এই প্রকাশের অধিকার খর্ব হওয়া মানে মানুষের বুকের বেদনা বা তার বুকের স্বপ্ন দুটোকে রুদ্ধ করে দেওয়া হয়। মানুষ তো বেদনাকে প্রকাশ করে একটা স্বপ্নকে ধারণ করবার জন্য। ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এই আইনের খড়গ শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে তা নয়, এটা মানুষের স্বপ্ন দেখার সীমাটাকেও সীমায়িত করে দিচ্ছে। একই সময় আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা কি রকম, যে সেটা দেখলাম যে যেমন খুশি তেমন সাজও একটা অনুষ্ঠানে বাচ্চারা কেউ প্রধানমন্ত্রীর সাজ সেজেছেন, কেউ বিরোধী দলীয় নেত্রীর সাজ সেজেছেন, কেউ বেগম রোকেয়ার সাজ সেজেছেন। বিরোধী দলীয় এক নেত্রীর মতো করে সেজেছে বলে সেখানে তার উপর নিপীড়ন নেমে এলো। তাহলে শাসকদের এই কাজ দেখে কোমলমতি শিশুরা কি প্রশ্ন করতে পারবে না যে তোমরা যেমন খুশি তেমন করে দেশের 12টা বাজাতে পারো, আর আমরা যেমন খুশি তেমন সাজতে পারবো না? ফলে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সংবাদকর্মী থেকে শুরু করে লেখক, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ মানুষও এখন কথা বলতে ভয় পাচ্ছে। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি যে বাংলাদেশে কতজন মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা নিপীড়িত হয়েছেন, সংখ্যার হিসাবে কিন্তু খুব বেশি না, কিন্তু কতজন নিপীড়িত হয়েছেন তার চেয়ে বড় কথা এর দ্বারা ভীত সন্ত্রস্ত হয়েছেন কতজন। ওরা একজনকে নিপীড়ন করে লক্ষ মানুষকে ভয় দেখায়। যেমন করে একসময় নোয়াম চমস্কি সম্মতি উৎপাদনের বিষয়টাকে তুলে ধরেছিলেন। এখন আমাদের এখানে সম্মতি উৎপাদন করা হয় কখনো প্রলোভন দেখিয়ে, আর কখনো কখনো ভীতি তৈরি করে, যে কারণে আমরা দেখছি যে একদল মানুষ প্রলোভনের ফাঁদে পা দিয়ে কিভাবে সরকারের সমস্ত কাজগুলোকে যুক্তিসঙ্গত করছেন, আর একদল মানুষের কণ্ঠরোধ করবার জন্য কিভাবে আইনের খড়গ তাদের উপর নামিয়ে নেওয়া হচ্ছে। ফলে আমরা যারা গণতন্ত্রের কথা বলবো, আমরা যারা বাক স্বাধীনতার কথা বলবো, আমরা যারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা বলবো, তারা তো এই কথাটা বারবার বলবো, স্বাধীনতার 52 বছরে কেন জিডিপি $9 বিলিয়ন থেকে যখন $435 বিলিয়ন উন্নীত হলো, মাথাপিছু আয় $110 থেকে যখন $2793 উন্নীত হলো, সেই অনুপাতে আমাদের শ্রমিকের বেতন কেন বাড়লো না, কৃষকের আয় কেন বাড়লো না, মধ্যবিত্তের জীবনের উপকরণগুলো কেন সহজলভ্য হলো না, শিক্ষার অধিকার কেন সম্প্রসারিত হলো না, চিকিৎসা পাওয়ার গণতান্ত্রিক অধিকার কেন খর্ব হয়ে গেল? তাহলে এই স্বাধীনতা কোন স্বাধীনতা? এটা কি সমস্ত ক্ষেত্রকে বাণিজ্যকরণ করবার স্বাধীনতা, সমস্ত ক্ষেত্রকে লুটপাট করবার স্বাধীনতা? তো এই প্রশ্ন কি কেউ করবে না? স্বাধীনতা দিবসে এই প্রশ্নগুলো বারবার আসা উচিত। স্বাধীনতার সংগ্রাম করেছিলাম গণমানুষের স্বাধীনতার জন্য, আমাদের দেশটাকে একদল লুটপাটকারীর স্বাধীন অভয়ারণ্যে পরিণত হলো। এই কথা বলবার জন্য যদি খড়গ নেমে আসে, তাহলে বুঝতে হবে যারা ক্ষমতায় আছেন তারা প্রতি পলে পলে মানুষের স্বাধীনতাকে হরণ করছেন। স্বাধীনতা শব্দটা তাদের বুকের মধ্যে কাঁপন ধরায়। যে কারণেই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলা শুধুমাত্র একটা কালো আইনের বিরোধিতা করা তা নয়, একটা স্বাধীন চেতা মানুষের স্বাধীন অস্তিত্ব রক্ষার জন্য সেই সংগ্রামে নিজেকে সামিল করা। আমাদের সবার সেই সংগ্রামে সামিল হওয়া।